প্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগতম চ্যানেল আয়ের পর্দায় ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছি সামান্তা। দর্শক, যেখানেই যাই আমরা শুধু রাজনীতির কথা শুনছি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনীতি নিয়ে আমাদের কথাবার্তা যেন আরও বেড়ে যাচ্ছে। আমরাও কথা বলতে চাই, টু দ্য পয়েন্টে পয়েন্ট আউট করতে চাই রাজনীতির বিভিন্ন বিষয়, বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য এবং কি ভাবছে সাধারণ জনগণ, সেই সব কিছু আপনাদেরকে জানাতে চাই। কারণ রাজনীতি নিয়ে আমরা এখন সকলেই উদ্বিগ্ন। আমরা জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেই নিয়ে উদ্বিগ্ন, আমরা ভোট দিতে পারবো কিনা সেই নিয়ে উদ্বিগ্ন এবং ঐক্যের যে কথাটি আসছে, জামায়াত এবং বিএনপি এখন একটি মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে। দুই দল দুই ধরনের উক্তি দিচ্ছে, সেই সব কিছু বিশ্লেষণ করবো আমরা আজকে টু দ্য পয়েন্টের আয়োজনে। ওদের সাথে দুজন অতিথি আছেন, স্বাগত জানাতে চাই তাদেরকে। আছেন লে কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম পিএসসি, ভাইস চেয়ারম্যান এবি পার্টি, স্বাগতম আপনাকে। এবং আছেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাকেও স্বাগতম। দুজনকেই ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। যে কথাটি বলছিলাম, আসলে প্রথমে আমি একটু এম আব্দুল্লাহর কাছেই যেতে চাই। সরকার ও ঐক্যমত কমিশন জনগণের সাথে প্রতারণা করছে, এটি বলেছে বিএনপি। আবার জামায়াত আবার বলছে যে বিএনপি নাকি সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এ ব্যাপারে কি বলতে চান? দুই দলের এমন মুখোমুখি সংঘাত বা সংঘর্ষের অবস্থায় কেন দাঁড়িয়েছে তারা কথায়? ধন্যবাদ চ্যানেলের এই শো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা। সহ আলোচক কর্নেল দিদার, লেফটেন্যান্ট কর্নেল দিদার, এবং আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এটা রাজনীতি, নির্বাচন যখন আসবে, নির্বাচনের সময়টাতে রাজনীতির তাওয়াটা একটু বেশি গরম থাকে। এই জন্য সবসময় সব রাজনৈতিক দলই চাইবে যে তাদের অবস্থানটা সংহত করার জন্য রাজনীতিতে কখনো উত্তাপ ছড়াবে, কখনো আবার সেটা প্রশমিত হয়ে আসবে, এরকম একটি পরিস্থিতি। তবে এবারের পরিস্থিতিটা তো একটু ভিন্ন, কারণ 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, মানুষের যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণের জন্য জুলাই সনদের প্রশ্নটি এসছে এবং জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর একটা বড় ধরনের একটা পরিবর্তনের যে প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এসছে। তার আগে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে, তাদের হাত ধরেই মূলত ঐক্যমত্য কমিশনের কাছে বিষয়গুলো এসছে এবং ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় ধরে এগুলা আলাপ আলোচনা করে দীর্ঘ সময় ধরে আলোচনাটা করলো। এখন তো বিএনপির পক্ষ থেকে সেই কথাটা আসছে যে এতদিনের আলোচনার দরকার ছিল কি? আপনারা যদি সুপারিশে আমাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সেটা সাবমিট করেন তাহলে আলোচনাটা দরকার ছিল। নোট অফ ডিসেন্টটা তো আলোচনার মধ্য দিয়ে আসছে, না হলে কিসের ভিত্তিতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে? নোট অফ ডিসেন্টটা তো দিয়েছেন আলোচনার প্রেক্ষিতে, বিভিন্ন ইস্যু এসছে তার ভিত্তিতেই দিয়েছে। সেই জন্য আলোচনার যেমন দরকার ছিল, নোট অফ ডিসেন্টের জায়গাটাও গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি দলের তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কর্মপন্থা আছে, কর্মসূচি আছে। সেটার সাথে যতটা সঙ্গতিপূর্ণ না হলে সেখানে তারা আপত্তি জানাবেন, এটাই স্বাভাবিক। সব দল এক জায়গায় চলে আসবেন তাহলে তো আর এত দলই থাকতো না বাংলাদেশে, তাহলে আলোচনারও প্রয়োজন হতো না। তাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, এই কারণেই তো দীর্ঘ সময় ধরে আলোচনা এবং সেখানে নোট অফ ডিসেন্টের প্রশ্ন আসছে। এখন যে জায়গাটাতে আপনি বলছেন যে মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি এবং জামাত, আমি আপনাকে কিছুটা আশাবাদী মানুষ হিসেবে আশ্বস্তই করতে চাই, আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো মুখোমুখি থেকে পাশাপাশি চলে এসছেন। এগুলো নির্বাচন রাজনীতির পথে নানান সময়ে এ ধরনের উত্তাপ আমরা অতীতেও দেখেছি, তবে সমঝোতার জায়গাটা খুব কম তৈরি হয়েছে অতীতের ইতিহাস বলে। কিন্তু এবার হবে এই কারণ যদি না হয় তাহলে সবার জন্যই ঝুঁকির কারণ হবে এবং অস্তিত্বের। মানুষ কিন্তু বাংলাদেশের চেহারাটা বদলে গেছে। বাংলাদেশের তরুণ সমাজ এখন যে অবস্থায় চলে গেছে, তারা যদি কোনো রাজনৈতিক দল তাদের একগুয়েমি দেখায়, তারা যদি একেবারে অনড় অবস্থান, পয়েন্ট অফ নোট রিটার্নের জায়গায় যায়, তখন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন পথে নামার জন্য আগের মতো সেই ভয়ভীতি কিন্তু মানুষের মধ্যে এখন নাই। এই জন্যই প্রত্যেককেই আমি মনে করি একটা পর্যায়ে তারা বার্গেনিং করবে, তারা পারস্পরিক দর কষাকষি করবে। হ্যাঁ, জনমনে তো সংশয় সৃষ্টি হচ্ছে, আবার সংশয় কাটবেও। আমি বিশ্বাস করি আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়গুলো একটা সেটেলের, কারণ প্রত্যেক রাজনৈতিক দলই তাদের আগামী সামনে যে নির্বাচন, মূল লক্ষ্যটা হচ্ছে
নির্বাচনে তাদের ভালো ফলাফল করা, এই কারণে একটা সুবিধাজনক অবস্থানে থাকতে চায়। আর বিএনপির জায়গাটা হচ্ছে, বিএনপি তো সম্ভাবনাময় ক্ষমতাসীন দল নেক্সটের, তারা যদি নির্বাচন হয় মানে এটা মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় বিএনপি ক্ষমতায় যাবে। সুতরাং তাদের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে, অঙ্গীকার করার ক্ষেত্রে তাদেরকে অনেক ভেবে চিন্তে করতে হচ্ছে। যারা ধরেন একটা গণসংহতি, তারা তো আর সরকার গঠন করবে না, তারা চাইলে যে কোনো প্রতিশ্রুতি দিতে পারে যে আমরা একদম দেশটাকে সোনায় মুড়িয়ে দেব, দিতে পারে। এরকম যারা ছোট রাজনৈতিক দলগুলো আছে তাদের দায়িত্বের জায়গাটা, তাদের অঙ্গীকারের জায়গাটাতে যতটা সীমাবদ্ধতা তেমনটা নাই। কিন্তু বিএনপির মতো দল বা জামাতও এখন ক্ষমতা প্রত্যাশী হয়ে উঠেছে, তাদের কিন্তু অঙ্গীকার করার ক্ষেত্রে, প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অনেক ঝুঁকি আছে। তারা এই অঙ্গীকার দিয়ে অতীতের মতো রাজনৈতিক অঙ্গীকার করে যে পরবর্তীতে সেটা অস্বীকার করলাম না, সেই বাংলাদেশ কিন্তু এখন নাই, এটা বুঝতে হবে। আমরা দিদারুল আলমের কাছে শুনতে চাই, এবি পার্টির নির্বাচন নিয়ে কি প্ল্যান, কি করছে এবি পার্টি? ধন্যবাদ সামন্তা আপনাকে এবং আমার সহ-আলোচক আব্দুল্লাহ ভাইকে, অত্যন্ত অভিজ্ঞ বিশ্লেষক আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমরা যেখানে কথাবার্তা বলেছি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা যায়। তো আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের অসংখ্য দর্শক শ্রোতাকে আপনার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে কথা বলার জন্য। প্রথমত হচ্ছে কি, নির্বাচন নিয়ে আমি গতকালই আমার এলাকা থেকে আসছি। আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম 5 হাটহাজারী এলাকা, যেটা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে ডক্টর ইউনূস স্যারের যে কনস্টিটিউয়েন্সি, আমি সেই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করার জন্য দল আমাকে ইতিমধ্যেই নমিনেশন দিয়েছে। তো এলাকাতে অনেক মানুষের সাথে কথাবার্তা বলেছি, প্রান্তিক মানুষের সাথে কথাবার্তা বলেছি। মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, দ্যাট ইজ ট্রু, বাট আমরা মনে করি যে এই শঙ্কাটা কিছুটা অপ্রাসঙ্গিক। একটা অভ্যুত্থান পরবর্তী সরকার দায়িত্বে আছে, এটা কিন্তু রাজনৈতিক সরকার নয়। আমরা তাদেরকে বসিয়েছি 3টে কাজ দিয়ে। ওনারা সংস্কারের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচন করবেন। তো আপনি যদি পর্যায়ক্রমে আলোচনা করেন তাহলে দেখবেন সংস্কারের কাজগুলো যেভাবে আমরা শুরু করেছিলাম, ওই যে কৃষিবিদ ইনস্টিটিউশনে যে আমরা যে 6 সেশনে যে আলোচনা শুরু করেছিলাম, সেখান থেকে একটা পরিণতি অবস্থার মধ্যে গিয়ে আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি এবং জুলাই সনদ বাংলাদেশের সকল রাজনৈতিক দল। আপনি কি বলতে চাচ্ছেন যে এই 3টি কাজ বাস্তবায়িত হচ্ছে বা হওয়ার দিকে? এখন কিন্তু দেশের অবস্থা, অনেকে বলছে যে আমরা 5ই আগস্টে যেখানে ছিলাম এখনো সেখানেই আছি। আজকের পত্রিকায় দেখতে পেয়েছি 40টি বিচার বহির্ভূত হত্যা, একটি জেলায় 94টিরও বেশি ধর্ষণ। দেশ তো আসলে সেই জায়গায় আছে না। আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। সেটা হলো যে আমরা অভ্যুত্থান যে কারণে দেশবাসী অভ্যুত্থানটা করেছে, আমরা এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে দিয়ে অভ্যুত্থানটাতে আসছি। এটা কিন্তু কারো একক ব্যক্তি বা গোষ্ঠীর কিন্তু ফসল নয়। এখানে বলতে পারেন যে দেশের 90% মানুষ, প্রায় যদি আমি আওয়ামী লীগের কিছু মানুষকে বাদ দিই বা জাতীয় পার্টির কিছু মানুষকে বাদ দিই, তাহলে দেশের 90% মানুষ কিন্তু অভ্যুত্থানের সাথে ছিল। এবং সেখান থেকে আমরা আলোচনা করতে করতে যে পর্যায়ে আমরা আসছি, নির্বাচনের দ্বারপ্রান্তে আমরা আসছি। মানুষের আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেটা কি সংস্কার করতে হবে। সংস্কার কি করব আমরা কিন্তু কি প্রথম জানতাম না। মোটা দাগে জানি যে আমাদের কিছু সংস্কার দরকার, বাট স্পেসিফিক টু দি পয়েন্ট কি আমরা জানতাম না। এই যে আব্দুল ভাই বলেন দীর্ঘ সময় আলোচনা করে আসলে জুলাই সনদটাই, এখন কিন্তু জুলাই সনদ নিয়েও এত দল এক এক আমি একটা করে বিষয়টা বলি। প্রথমত হচ্ছে কি, জুলাই সনদটা আমরা স্বাক্ষর করেছি। এই যে স্বাক্ষর করেছি, সকল দল কিন্তু এর একমত হয়েছে। কিছু কিছু জায়গাতে কিছু কিছু দল দ্বিমত পোষণ করেছে। আপনি যদি ওখানে আমরা যে প্রায় 32 বা 35 দল ছিলাম, সব দলেরই কিছু কিছু জায়গাতে কিছু নোট অফ ডিসেন্ট আছে। কেউ সেটাকে লিখিতভাবে দিয়েছে, কেউ লিখিতভাবে দেয়নি। তবে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত বা একমত না হওয়ার বিষয়টা, এটা হতেই পারে। এই জন্য তো এতগুলো দল, এই জন্য তো এতগুলো কাঠামোগতভাবে এতগুলো। এখন যে আপনাদের নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশটা করা হয়েছে, তাহলে আপনাদের ওখানে নোট অফ ডিসেন্ট, না এই কথাটা কিন্তু ঠিক নয়। এই কথাটা কিন্তু ঠিক নয়। আমি একটু ব্যাখ্যা করি। এইজন্যই অসন্তোষ প্রকাশ করেছে যে আমি আপনাকে আমি ব্যাখ্যাটা দিই, বাইরে অন্যটা আপনাকে আমাদের ব্যাখ্যাটা দিই। বিষয়টা সঠিক নয়। সঠিক নয় কারণ দেখেন, আমাদের পার্টি চেয়ারম্যান আজকে একটা টক শোতে উনি বলেছেন যে একটা প্যানেল বিচারকরা যখন বসেন, যদি আর হাইকোর্টের বেঞ্চও হয়, 3 জন বিচারক যদি বসেন,
তার দুইজন বিচারক যে রায়টা দেয় সেই রায়টা বাস্তবায়িত হয়। আরেকজন বিচারক তিনি দ্বিমত পোষণ করেছেন, নোট অফ ডিসেন্ট ওরা বলে না, উনি ভিন্নমত পোষণ করেছেন, কিন্তু দুইজনের যে বক্তব্য সেটা কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়। এখন মনে করেন আমরা অনেকগুলো দল বসে সেখানে আলোচনা করেছি। বিএনপি অভিজ্ঞ দল, কেন তারা বারবার ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের অভিজ্ঞতা আছে। তারা হয়তো কিছু বিষয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না, অন্য দল হয়তো ঝুঁকি নিয়ে কথাটা বলছে, দ্যাট ইজ অল রাইট। কিন্তু কথা হলো দিনের শেষে সেই বিএনপি আনুষ্ঠানিকভাবে এই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন। তার মানে কি দে এগ্রিড। এখন কোনো কোনো জায়গাতে হচ্ছে কি আই এগ্রি or I disagree not to agree or I agree not to disagree। যে ঐক্যমত্য কমিশন এবং সরকার তাদের সাথে প্রতারণা করেছে, এগুলো রাজনৈতিক বক্তব্য। এগুলো কেন রাজনৈতিক বক্তব্য বলছি আমি আপনাকে বলি, এই নির্বাচনে বিএনপি কিন্তু সবার আগেই থাকবে। বিএনপি দেখেন প্রায় তারা ইনিশিয়ালি বলেছিল যে প্রায় 280টা সিট বাড়া তারা নির্ধারণ করে ফেলেছে। ইতিমধ্যে তারা বলছে আমরা 208টা বা 210টা সিট আমরা, আপনি দেখেন না গুলশান অফিস দিয়ে তাকালেই বুঝবেন যে নমিনেশন প্রার্থীরা মানে ওখানে যুদ্ধ করছে। এলাকা আমার এলাকাতে আমি দেখছি বিএনপির 3-4টা গ্রুপ তারা প্রচুর পরিমাণ প্রচারণা চালাচ্ছে, প্রচুর পরিমাণ মিটিং করছে। সো ওরা এখানে যেটা তারা বলছে অন গ্রাউন্ডে সেটা প্রতিফলন কিন্তু ভিন্ন হচ্ছে। তার মানে নির্বাচন ইনশাল্লাহ হবে এবং বিএনপি সবার থেকে এগিয়ে থাকবে। তবে হ্যাঁ, সরকার গঠনের এবার বিএনপি কোথায় যাবে আমরা ঠিক বলতে পারছি না। তার কারণ হচ্ছে জনগণ কিন্তু আগের ফ্রেমে দেখতে চায় না। এখানে কিন্তু অন্যান্য দলগুলো একত্রিতভাবে যদি নির্বাচন করে তাহলে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে আমি ঠিক জানি না। ধরে নেন বিএনপি জয়ী হলো, কিন্তু আগের ফ্রেমে সরকার পরিচালনা করে যে মানসিকতা, সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। আর এই বিবাদের কথা যেটা আপনি বললেন, আমরা প্রিপারেশন নিচ্ছি। আমরা ইতিমধ্যে 108টা সিটে আমরা ডিক্লারেশন দিয়েছি, বাকিগুলোর জন্য আমরা কাজ করছি। আমিও সেই কমিটির মধ্যে আছি, আমি মেম্বার অফ দ্য কমিটি। আমাদের কাছে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট, নতুন নতুন ক্যান্ডিডেট যারা আগে রাজনীতি করার স্বপ্ন দেখেনি, চিন্তা করেনি, তারা এগিয়ে আসছে। তারা কেন এগিয়ে আসছে? তারা এখন মনে করছে যে বাংলাদেশে রাজনীতির মাঠটা অনেকখানি পরিচ্ছন্ন হয়েছে, ভালো মানুষটা রাজনীতিতে আসার সুযোগ তৈরি হয়েছে, এই জন্য তারা আসবে। আমরা চাই আমরা ভালো মানুষদেরকে নিয়ে নির্বাচন করব। এই ব্যাপারে 318 নির্বাচন করবে। হ্যাঁ, যদি জোটবদ্ধ নির্বাচন করার কোনো আলোচনা হয়, সেটা তৈরি হয়, তা তখন কে কাকে ছাড় দেবে সেই প্রশ্নটা আর একটু পর আসবে। কিন্তু উই আর প্রিপেয়ারিং ফর 300 সিটস। বিএনপিও 300 সিটের প্রিপারেশন নিচ্ছে, জামাতও 300 সিটের প্রিপারেশন নিচ্ছে, আরও কিছু দল হয়তো বা নিচ্ছে। আমরা 300 সিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। ইনশাল্লাহ যদি জোটবদ্ধ হয় সেটা ভিন্ন কথা, না হলে আমরা 300 সিট থেকে নির্বাচন করব। নির্বাচনের পরিবেশ বজায় থাক। এম আব্দুল্লাহ কি মনে করছেন, আসলে কি নির্বাচনের পথ খুব রাজনীতির পথ এখন মসৃণ হয়েছে, নতুন নতুন মানুষ রাজনীতিতে আসছে? বাংলাদেশের রাজনীতির পথ কখনোই মসৃণ না। এটা বাংলাদেশের মতো সমস্যা সংকুল দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যেও বহুবিধ সমস্যায় জর্জরিত বাংলাদেশের রাজনীতি। তো সেই জায়গাটাতে কখনো মসৃণ, আমরা যে অর্থে মসৃণ ভাবি সেই অর্থে মসৃণ কখনোই হবে না। ধরেন বিএনপির কথাই আমরা যদি বলি, বিএনপি এই মুহূর্তে সবচেয়ে যেগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম দল এবং নির্বাচন, একটা ভালো নির্বাচন হলে সেখানে বিএনপি ক্ষমতায় যাবে। কত হ্যাঁ, এটা নিয়ে ডিবেট থাকতে পারে, বিএনপি যে ভূমিধস বিজয় পাবে কিনা, অ্যাবসোলিউট মেজরিটি পাবে কিনা, এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে। কিন্তু বিএনপি যে এখনো পর্যন্ত বৃহত্তম দল হিসেবে ক্ষমতার দাবিদার দল, এতে তো কোনো সন্দেহ নাই। তো সেই জায়গাটাতে বিএনপির মধ্যেও কি সংকট থাকবে না? মসৃণ বিএনপির পথও কি মসৃণ? যদি আমি জাতীয় রাজনীতির কথা বাদই দিই, বিএনপির নিজস্ব যে রাজনীতির পথ, এতদিন ধরে বিএনপি নাকি শুধু কম্প্রোমাইজ করছে, ওটা নিয়ে আপনি কি বলবেন? অনেক কিছু রাজনীতিতে কখনো কম্প্রোমাইজ করতে হয়, কখনো অনড় অবস্থান নিতে হয়, কিন্তু ভুল করলে সেটার খেসারত কিন্তু রাজনীতিতে দিতে কত বড় করে দিতে হয়, সেটা কিন্তু আবার উদাহরণ সেই বিএনপির গত 15 বছরের রাজনীতিতে বিভিন্ন সময়ে সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক ভুল ছিল, এগুলো বিএনপির নেতারাই স্বীকার করে। সেই ভুলগুলো থেকে উঠে এসে বিএনপি এখন আর ভুল করবে না, এটাই চাই। এবং আমরাও আশাবাদী একটি সুন্দর নির্বাচনের, আপনারা যেটি বারবার বলছেন। কিন্তু এইদিকে আবার এনসিপির মধ্যে আমরা ভিন্ন একটা প্রতিক্রিয়া বা কথাবার্তা দেখতে পাচ্ছি। আজকেও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়,
সেখানে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তো একটি দল যদি এখনো পর্যন্ত সে অবস্থানে থাকে, নির্বাচনের আর মাত্র 3 মাস বাকি। এটাও রাজনীতি। এনসিপি এই কথা বলছে, এটার অর্থ এ না যে আগামী নির্বাচনের আগে এনসিপি এই নির্বাচন কমিশনের বাতিল চায়, নতুন নির্বাচন কমিশন চায়, বিষয়টা হয়তো এরকম না। এটা হলো এনসিপির নির্বাচন কমিশনের কাছ থেকে তাদের প্রত্যাশিত যে ধরনের আচরণ চায় সেটা হয়তো পাচ্ছে না, এই জন্য এই নির্বাচন কমিশন সম্পর্কে অভিযোগ করছে। কিন্তু দেওয়া হলো না, শাপলার কলি দেওয়া হলো, এখন তারা শাপলা না পেলে নির্বাচন করবে না বা শাপলার কলি তারা গ্রহণ করেছে কিনা এরকম কোনো রেসপন্স তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। চাওয়ার সময় কামান চাইতে হয়, বন্দুক পেলে অনেক সময় সন্তুষ্ট থাকতে হয়। এনসিপির বিষয়টা শাপলা পায় নাই, শাপলা তারা চাইলে পাইলে বেশি খুশি হতো, এতে কোনো সন্দেহ নাই। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল হিসেবে আমিও এর আগে একাধিক টকশোতে বলেছি তাদেরকে শাপলাটা দিলে কি এমন ক্ষতি হয়, এটা তাদের পক্ষেই এটা বলেছি। এখন এই অবস্থায় এসে শাপলা নিয়ে শাপলা কলি পেয়েছে, আমি মনে করি এটাও একটা প্রাপ্তি হিসেবে ধরে নেওয়া উচিত। আর নির্বাচন কমিশনের জায়গা থেকেও আমি যদি বলি যে নির্বাচন কমিশন যদি শাপলা কলি দিতে পারে তাহলে শাপলা দিতে তাদের সমস্যাটা কি? তারা তো এমন কোন স্ট্রং যুক্তি কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তুলে ধরতে পারে নাই। তারা যে প্রতীকের তালিকা, এই প্রতীকের তালিকা আপনি যদি সংশোধনই করলেন, আপনি যদি এটাকে নতুন করে গ্যাজেটই তৈরি করলেন, তাহলে সেখানে শাপলাতে সমস্যা কি? আপনার বলছেন যে শাপলা জাতীয় প্রতীকের মধ্যে আছে, এনসিপি কিন্তু শাপলার কয়েকটি বিকল্প দিয়েছে যেটার মধ্যে জাতীয় প্রতীকের সাথে মিল নাই এমন শাপলাও তারা দিয়েছে যেটা দেয়া যেত। তো তাহলে এগুলা নিয়ে এখন একটা ইগোর জায়গায় চলে গেছে। নির্বাচন কমিশন ভাবছে যে এখন যদি সরাসরি সাপ্লাই দিই তাহলে তো এটা একটা নথি স্বীকার করার মতো ব্যাপার হয়ে গেল। অন্য রাজনৈতিক দলগুলো বলবে যে এনসিপির কাছে নথি স্বীকার করে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে। নির্বাচন কমিশনের মধ্যে এই ধরনের একটি মানে সাই ফিল করছে, হেজিটেশন আছে। তো সেই জায়গায় তারা উভয়কুল রক্ষা করে শাপলা কলি দিয়েছে। এই যে এবারের মতো আমার মনে হয় এনসিপি এটা কনসিডার করতে পারে। আর নির্বাচন কমিশনের যদি সুযোগ থাকে তারা আবারও পুনর্বিবেচনা করতে পারে, সময় একেবারে শেষ হয়ে যায় নাই, এটা বিবেচনা করলে। এবং আমি বিশ্বাস করি গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী এই তরুণদের দলের প্রতি এক ধরনের সিম্পেথি আমাদের আছে, ব্যক্তিগতভাবে আমার তো আছে। যত যাই বলি না কেন, গত 15 বছর আমাদের বিরোধী দলগুলো চেষ্টা করেছে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু যতক্ষণ না এই তরুণরা নিজেরা একেবারে জীবন বাজি রেখে হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অন্য শক্তিগুলো, অন্য রাজনৈতিক দলগুলো পাশে না থাকলে হয়তো বা এই আন্দোলনও সফল হতো না। কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো যে জায়গাটা আমরা কিন্তু তখন এনসিপির নেতাদেরকে এনেই আমরা কর্মসূচি ঘোষণা করাতে দেখেছি। আমরা বলেছি যে তারা ঘোষণা করলে পরে এই আন্দোলনটা এগিয়ে যাবে। এটাও তো বাস্তবতা। এই বাস্তবতাগুলো মেনে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হলে আমি মনে করি এমন কোনো আইনের মধ্যে থেকে সহানুভূতিশীল হলে এমন কোনো দোষের কিছু হবে বলে আমি মনে করি না। তাছাড়া হাসনাত আব্দুল্লাহরা বা এরা তরুণরা, তাদের তো রাজনৈতিক অভিজ্ঞতা তারা সঞ্চয় করছে, এর মধ্যেও তারা সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যতটাই যাই করুক না কেন তারা চাপে রেখে দাবি আদায় করার চেষ্টা করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। এটা সব দলই করে, সব রাজনৈতিক দলের মধ্যে এই প্রবণতা আছে। দিদার আলমের কাছে শুনবো, গণভোট এবং নির্বাচন একই দিনে হবে কিনা বা নির্বাচন আগে হবে কিনা সেই নিয়ে অনেক কথা চলছিল। এখন আবার বিএনপি চাচ্ছিল নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, জামায়াত চাচ্ছিল যে নভেম্বরে হবে। এখন আবার জামায়াত এই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসতে চাচ্ছে। তাহলে কি আমরা ভেবেই নিতে পারি যে নির্বাচন আর গণভোট একই দিনে হবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, গণভোট প্রথম বক্তব্য ছিল গণভোট দরকার আছে কিনা। ওইখান থেকে আমরা কিন্তু সবাই এগ্রি করেছি, কনসেনসাস কমিশনে বা কমিশনে দিনের পর দিন আমরা আলোচনা করেছি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি গণভোটটা আমরা করব, এবং ঐক্যমত কমিশন এটা বলেছেন, সরকারের মধ্যে সিদ্ধান্তটা এরকম আছে, এবং দেশের জনগণের মধ্যে একটা বিষয়টা হচ্ছে কি, একটা আমরা এই আকাঙ্ক্ষাটা পূরণ যাতে করা হয়। এখন কথাটা হচ্ছে সেটা কখন করলে সুবিধা হবে। সুবিধা অসুবিধার কথা বিবেচনা করলে দুটার মধ্যে যুক্তি আছে। আগে করলেও কোনো অসুবিধা নেই, একই দিনে করলেও কোনো অসুবিধা নেই। পৃথিবীর বহু দেশে কিন্তু অনেকগুলো নির্বাচন একদিনে হয়। আমেরিকার নির্বাচন আমরা জানেন, অনেকগুলো নির্বাচন একই দিনে হয়। একই দিনে ব্যক্তির কাছে অনেকগুলো ব্যালট পেপার দেওয়া হয়। সমস্যা যদি না থাকে তাহলে দলগুলো ঐক্যমতে কেন পৌঁছাতে পারছে না? আমি আপনাকে বলছি, ওই যে আব্দুল্লাহ ভাই বললেন যে আমাদের ন্যাচারালি বাংলাদেশের মানুষের মধ্যে একটা অনেকের জায়গা থাকে অনেক বেশি, কিন্তু দিনের শেষে গিয়ে ওই বিয়েটা ঠিকই হয় এবং বরযাত্রীও আসে
এবং হাসি খুশির মধ্যে এটা দিয়ে থেকে আমরা একটা কথা মনে পড়লো, এনসিপির একজন কিন্তু আবার বলেছেন বিএনপিকে যে কবুল বলার পরে এখন আপনারা কেন দ্বিমত পোষণ করছেন ওই সুপারিশের ব্যাপারে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের ব্যাপারে যে নোট অফ ডিসেন্ট বাদ দিয়েছে, তো তখন কেন সিগনেচার করেছে? আবার বিএনপি এখন বলছে তখন তো আমাদেরকে এত কিছু দেখায়নি, কি কি বাদ দিবে। না, এই কথাটা যদি এখন বলে, 7-8 মাস ধরে আলোচনা করলাম, প্রত্যেক দিনের পয়েন্ট ওরা মিডিয়া ব্রিফিং করেছে, আমরা যেগুলো শুনেছেন, আমরা ওখানে বসে বসে শুনতেছি তাদের বক্তব্য, আমরা নোট করেছি। এমন দিনের শেষে যদি আমি বললাম, আমি জানতাম না কি হয়েছে। ভাই, আলোচনার বাইরেও তো আলোচনা হয়, আমরা তো লবিতে বসে অনেক আলোচনা দাবি করছে তাদেরকে যেটি দেখানো হয়েছে সেটি সেখানে সুপারিশ করা হয়নি। বিএনপি সাহেব বলুক, বিএনপি সরাসরি বলেছে যে তাদের সাথে প্রতারণা। এই জায়গাটাতে আমার মনে হয় একটা বিভ্রান্তি হচ্ছে। আমি বলি, বিষয়টা হচ্ছে এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে জুলাই সনদ যেটা হচ্ছে স্বাক্ষর করেছে, ওইটা কিন্তু যেভাবে স্বাক্ষর করেছে ওইভাবেই আছে। ওইটা জুলাই সনদে কিন্তু আমি আসছি, জুলাই সনদটা কিন্তু যেভাবে স্বাক্ষর করেছে ওইভাবেই আছে, কিন্তু বাস্তবায়নের যে সুপারিশটা করেছে ঐকমত্য কমিশন, সেখানে নোট অফ ডিসেন্টটা আনে নাই। এটা নোট অফ ডিসেন্টের বিষয়টা উল্লেখ করে নাই। এটা কেন করে নাই এই নিয়ে বিএনপি বলছে যে এটা প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। এখন কেন করে নাই এটা যখন সন্ধান করতে যাওয়া হয়েছে, তখন তারা বলছে যে এটা যখন গণভোটে দেয়া হবে, গণভোটে তো কখনো গণভোটে হানার জায়গায় কখনো কিন্তু ওই যে নোট অফ ডিসেন্ট দিয়ে কখনো হানা ভোট নেওয়া যায় না। এই জন্য তারা চেয়েছে যে হানা ভোটের জায়গাটাতে এই বিষয়টা না থাকুক। কিন্তু যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন তো তাদের যে আপত্তির জায়গাগুলো মূল জুলাই সনদে যেহেতু আছে, তারা সেভাবে প্রতিপালন করার বিষয়টা তাদের এখতিয়ারের মধ্যে থাকবে। কিন্তু হানার জায়গাটাতে এভাবে এত কিছু দিয়ে কখনো হানা হয় না। আপনি যেখানে একটা তাহলে অন্য দল যদি কোনো কথায় জিতে আসে, তাহলে সেই দল অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট গুলো কি করবে? বা বিএনপি আসলে বিএনপি অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট গুলোকে মানবে? দেখেন, নোট অফ ডিসেন্ট যেসব ইস্যুতে আছে, এগুলো ছাড়াও এই জুলাই সনদে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের কাজ আছে। সেগুলা, এটা কিন্তু ছোট অর্জন না। আমরা যত তুচ্ছ তাচ্ছিল্য করে ঐকমত্য কমিশনের কথা বলছি, তাদেরকে বিশ্বাসঘাতক বলছি, বেঈমান বলছি সরকারকে, কিন্তু বাস্তবে হচ্ছে বাস্তব কথা হচ্ছে জনগণ মিলে, রাজনৈতিক দলের নেতাকর্মী মিলেই তো জনগণ। এখানে বাংলাদেশের সমাজটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত বিভক্ত সমাজ। কিন্তু আমরা এই জায়গাটাতে বিএনপির মূল জায়গাটা কি, বিএনপি যেসব জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর মধ্যে ধরুন একটা আছে যে রাজনৈতিক দলের প্রধান একই সঙ্গে সরকার প্রধান হতে পারবে না। এটা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে যে এটা না হলে নিয়ন্ত্রণ থাকবে না রাজনৈতিক দলের একজন সরকার প্রধান। কিন্তু পৃথিবীর বহু দেশে কিন্তু এটা আছে, রাজনৈতিক দলের প্রধান আর সরকার প্রধান আলাদা। আমরা যদি প্রতিবেশী দেশ, আমরা ভারতের কথা বলি, সেখানেও কিন্তু বিজেপির প্রধান কিন্তু আলাদা, মোদি কিন্তু বিজেপির প্রধান না। তো এই উদাহরণ কিন্তু বাংলাদেশের বাস্তবতা এখনো আমরা কিন্তু ওইভাবে ভাবতে শুরু করি নাই যে রাজনৈতিক দলের উপর নিয়ন্ত্রণ না থাকলে সরকার পরিচালনা করে দেশের শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সমস্যা হবে বলে তারা মনে করছে। সাধারণ জনগণ মনে করছে যে বিএনপি নতুন ধারার রাজনীতিটাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারছে না। তো সেই জায়গায় না, সেটা এক কথায় আপনি বললে এটা বিএনপির প্রতি। বিএনপি কিন্তু এই জুলাই সনদের ক্ষেত্রে প্রথম দিকে অনেক রেজিস্ট্যান্স তাদের মধ্যে ছিল, কিন্তু উদার হতে হতে তারা অনেকখানি উদার হয়ে যে জায়গাটাতে এসে, যেহেতু তারাই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে, বাস্তবায়নের দায়টা তাদের উপর বর্তাবে বলে, মানে যেটা মোটামুটি ভাবে পারসেপশন, সেই জায়গাটাতে তো তারা ক্ষমতায় যাবে, তাদের উপরেই দায় বর্তাবে। এই জন্য তারা এই ব্যাপারে অনেক বেশি সতর্ক। কেন এটা কি আমাদের প্রধান উপদেষ্টা কি কিছু বলেছে যে আপনাদেরই ক্ষমতা হবে? বা যখন না, প্রধান উপদেষ্টা বলার তো এখানে কোনো বিষয় না, এটা জনগণ। এখানে ধরা হয় যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি ছিল। আওয়ামী লীগ এবং আমি শেষ করি, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি প্রধান দল। এর মধ্যে আওয়ামী লীগ এই মুহূর্তে নাই, বিএনপি আছে। জামাত আগের চাইতে ভোট বেড়েছে, তাদের যে সম্ভাবনা বেড়েছে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু এখনো অন্ততপক্ষে রাজনৈতিক পর্যবেক্ষকরা বা সাধারণভাবে মনে করা হয় না যে জামাত ক্ষমতায় যাওয়ার মতো জনপ্রিয়তা বেড়ে গেছে। সেই কারণেই ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায়
আসবে। কিন্তু বিএনপি এবারে ক্ষমতায় আসলেও বিএনপির যেহেতু আমাদের গত 18 বছরে কিন্তু সুষ্ঠু ভোটের কোনো হিসাব আমাদের কাছে নাই, এই জন্য এর মধ্যে 40% ভোটার তরুণ ভোটার যুক্ত হয়েছে। এই তরুণ ভোটাররা এবারে কি করবে, তাদের মনের অবস্থা, ব্যালটের সামনে গিয়ে তারা কি করবে, তারা ভোট দিতে পারে না, এটা কিন্তু একেবারেই অজানা। সুতরাং একেবারে হেসে খেলে বিএনপি জন্য বিএনপিও মনে করে, যেটা তারেক রহমান বারবার বলেছেন, এবারের নির্বাচন কিন্তু অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন নির্বাচন। এটা কেন বলছেন এই কারণে যে গত 18 বছরে ভোটের কোনো সত্যিকারের চিত্র নাই, কারণ ভোটই হয় নাই, মানুষ ভোট দিতে পারেনি, যে সত্যিকারের কোনো ভোটের আমি দুইটা ব্যাপার যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যখন গণ অভ্যুত্থানটা হলো তখন অনেকে বলছিল যে আমরা তো এই তথাকথিত রাজনীতি দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, এখন আমরা নতুন একটা দলের শাসন চাই। সেখানে একটা বিএনপির প্রতি বা বিএনপির একটা বিরোধী দল দাঁড়ানোর সম্ভাবনা ছিল। এরপর কি হলো, বিএনপিরা সারা বছর ধরে নির্বাচন চাইতে থাকলো, তারপর তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটা সভা হলো, এরপর হঠাৎ করে তারা মেনে নিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এখানেও একটা প্রশ্ন আছে যে বিএনপি এখন এত ধৈর্যের পরীক্ষা আসলে কেন দিচ্ছে? না, ধৈর্যের পরীক্ষা দেওয়ার কোনো বিষয় না, ধৈর্যের পরীক্ষা দেওয়ার বিষয় না, কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করার বিষয় এটা। মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে আগের মতো সেই গতানুগতিক কোনো রাষ্ট্র চায় না, গতানুগতিক কোনো সরকার মানুষ চায় না, গতানুগতিক কোনো নির্বাচনও মানুষ আগের মতো চায় না। কারণ যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় গেল, আগের মতো দেশ চালালো, এটা কিন্তু সামনের যে দিনগুলো আসছে, সামনের যে প্রজন্ম, সেটা তারা চাচ্ছে না। যে কারণেই বিএনপিকে এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে। এই বাস্তবতা মেনেই বিএনপি সংস্কারের সাথে যতটুকু তাদের সর্বোচ্চ ছাড় দেওয়া যায়, তারা তাদের জায়গা থেকে তাদের বক্তব্যের সর্বোচ্চটা তারা দিয়েছে, তারা উদার হয়েছে। তারা যে কথাটি বলছে যে আমরা সর্বোচ্চ ছাড় দিয়েছি, মির্জা ফখরুল গত দুদিনে তার বিভিন্ন বক্তব্যে বলেছেন। সুতরাং বাস্তবতা মেনেই রাজনৈতিক দলগুলোকে আগামীর রাজনীতির পথরেখা তৈরি করতে হচ্ছে। অতীতের রাজনীতির পথরেখায় কিন্তু আগামীর রাজনীতি চলবে না। এই বাস্তবতা মেনে নিয়েই যে কোনো প্রত্যেক রাজনৈতিক দলকেই সেই পথেই হাঁটতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি জামাতের কথা যদি বলেন, জামাতের এই দীর্ঘ গত 15-16 বছরে তাদেরকে প্রকাশ্য রাজনীতি করতে দেওয়া হয়নি। জামাত ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের সুবিধা হচ্ছে তাদের প্রকাশ্য রাজনীতির তৎপরতার চাইতে গোপন রাজনীতির তৎপরতা যখন বাধা বিপত্তি থাকে, এ ধরনের সংগঠনের কিন্তু প্রসার বেশিই ঘটে। যখন অন্য রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কাজ করতে পারে না, তখন এই ক্যাডার ভিত্তিক সংগঠনগুলো অনেক বেশি কাজ করার সুযোগ পায়। দর্শক, আমরা আপনাদের সাথে চ্যানেল আইয়ের সকল ডিজিটাল প্ল্যাটফর্মেও আছি, ফেসবুক, ইউটিউব এবং নানান ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে। দিদারুল আলমের কাছে শুনবো, আপনারও কি মনে হচ্ছে যে বিএনপি আসলে নিজেকে ভেঙে আবার নতুন করে এখনকার সময় উপযোগী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলছে, এবং সেখানে এবি পার্টি কি পদক্ষেপ নিচ্ছে সকলের সাথে মানিয়ে নেওয়ার জন্য? রাইট, আমি প্রথম আব্দুল্লাহ ভাইয়ের সাথে দুই একটা বিষয় আমার মনে হয় আমার একটু ক্লারিফাই করা দরকার। প্রথমত হচ্ছে কি, আব্দুল্লাহ ভাই বারবার বলছেন ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতা যাবে। এই কথাটা অনেকেই বলছে, এটার বলাটা কতটা যৌক্তিক নির্বাচনের আগে? খুব অযৌক্তিক। এটার মানে হচ্ছে কি, মানুষকে অসম্মান করা হবে। উইথ ডিউ রেসপেক্ট আব্দুল্লাহ ভাই বলছি, ডোন্ট ডিসগ্রেস পিপল। ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়েছে আপনারা দেখেছেন, জাহাঙ্গীরনগর কি হলো সেটা দেখেছেন। তারপর তারা বলছে আমরা দেখাই দেবো রাজশাহী ইউনিভার্সিটিতে, সেটাও আমরা দেখলাম। পরে বলে যে এবার আমরা হাটাজারিটা দেখাই দেবো। অর্থাৎ আমার যে কনস্টিটিউয়েন্সি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেটা তো মানে এমন পরাজয় যে হবে বিএনপির ছাত্র দলের, আমরা কেউ ভাবি নাই, বাট এটা হয়েছে। তো লেট আস নট বি সেলফ কন্টেন্ডেড। বিএনপির রাজনীতি এখনও দ্বিধা বিভক্ত। আমি 2-3টা কথা বলি। উইথ ইউ রেসপেক্ট টু জেনারেল শহীদ জিয়া রহমান, আমি তার হাতে কমিশন প্রাপ্ত, তার হাতে ট্রেনিং প্রাপ্ত, এবং বেগম জিয়ার হাতে আমার সার্টিফিকেট নেওয়া। ফর আই হ্যাভ অল রেসপেক্ট ফর বিএনপি। তারপরে 2-একটা কথা আপনাকে বলি। প্রত্যেকটা দল গণতান্ত্রিকভাবে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার নেতা কে হবে সেটা নির্ধারণ করবে কে? জনগণ। আপনার ডেলিগেটস বিএনপি নেতাকে তারেক রহমান কে? হাউ? আপনি বলেন, আব্দুল্লাহ ভাই বলুন। আমাকে আপনি প্রশ্ন করছেন কেন? না, আপনারাই তো পারেন। জনগণ তো আসলে জানে না, এবং জনগণ জানতে চায়। আমি আপনাকে বলছি যে উইথ ডিউ রেসপেক্ট টু হিম, আই রেসপেক্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তারেক রহমানকে, বাট হি ইজ এ লিডার। বাট হাউ? হু ইজ মেড হিম লিডার? আপনি কি বলতে চাচ্ছেন যে তিনি জনগণের সামনে আসছেন না, অনলাইনে থেকে? না, আমি বলছি আপনাকে, ওনাকে কি উনি যেই জনগণকে উনি লিড দেন, ধরে নিচ্ছি বিএনপি, সেই বিএনপিকে তারা ভোট দিয়েছে। উনি কি কোনো কাউন্সিল দ্বারা নির্বাচিত? এগুলো ডিবেট, এগুলো মানুষ স্পষ্ট করে।
আমার প্রশ্ন না, আমি যখন এলাকায় যাই, এই যে ভোটে দাঁড়াবে এরপরে দেখা যাবে কি হবে, ভোটের প্রশ্ন না, আমি বলতে চাচ্ছি একটা পার্টি যখন কিন্তু সিনিয়র ভাইস চেয়ারম্যান কিন্তু একটা কাউন্সিলের মাধ্যমে হয়েছে, এটা জানা থাকে। আমি বলছি আপনাকে, আই নো বলতে, আমার কথা হচ্ছে কি আপনি এখন পার্টির হায়ারার্কি যখন সেট করবেন, এটার মধ্যেও কিন্তু তাদের গঠনতন্ত্রেই বলা আছে যে আপনি নেতা কিভাবে নির্বাচিত হবেন। আমি প্রশ্ন করছি, মৌলিক প্রশ্ন, তাদের মধ্যে এখনো পর্যন্ত গণতন্ত্র চর্চার যে প্রক্রিয়া সেই জায়গাতে ত্রুটি আছে, তাদেরকে এগুলো সামলাতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো তাদের প্রত্যেকটা এলাকাতে মাল্টিপল লোকজন, আমার এলাকাতে আমি দেখলাম অনেক লোক, অনেক গ্রুপ, এমনকি পার্টির নির্দেশ অমান্য করে। আমরা কিছুদিন আগে ফুল দিতে গেলাম ইয়ার মধ্যে, আমি 1 ঘন্টা ধরে আমার পার্টি বেরিয়ে বসে থাকলাম, কেন বলেছে আমার মারামারি হচ্ছে। তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্বটা, আপনি দ্বন্দ্ব মানে প্রখর, এটা প্রখর। এবং দেখেন কিছুদিন আগে আমার রাউজানে কয়েকজন মানুষ মারা গেছে। বিএনপির সব জায়গাতে এই যে কোন্দলটা, দলীয় কোন্দল কেন হচ্ছে, বিকজ তাদের নেতা নির্বাচনটা এখনো পর্যন্ত তাদের গঠনতন্ত্রে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মেনে হয়নি। আমি আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ এই নেতৃত্ব মেনে নেবে না। ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অফ দ্য গেম। আপনি বলেছেন যে আমি বলতে চাচ্ছি মানুষ এগুলো মানবে না। মানুষকে আপনাকে শুধু বললে হবে না, মানুষকে কাজ করে দেখাতে হবে যে আমি কাউন্সিল করেছি, আমি মনে করেন হাটাজারিতে আমি লিডার, হু হ্যাজ মেড মি লিডার। তাদের গঠনতন্ত্র বলছে এলাকার যারা ডেলিগেট তারাই নির্বাচিত করবে তাদের নেতাকে। আমার এলাকাতে তো সে নির্বাচনটা হয় নাই, জাতীয় পর্যায়ে হয় নাই। আমরা এগুলো নিয়ে শঙ্কাবোধ করি। কারণ হচ্ছে কি, যদি একটা অনির্বাচিত গ্রুপ অফ লোকের কাছে যখন ক্ষমতা আসবে, তারা বুঝবে না ক্ষমতাকে কিভাবে তারা ব্যবহার করবে। এবং আজকে আব্দুল্লাহ ভাইকে আমি ধন্যবাদ জানাই, বারবার বলছে না যে বিএনপি পদচ্যুত হয়েছে, কেন হয়েছে, নেতা নির্বাচনে ভুল করেছে। তো আমরা চাই যে বিএনপি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাতে, জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার নেতা নির্বাচন করবে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এখানে তারা আসতো না। উই হ্যাভ ডান ইট। আপনারা দেখেছেন আমি চেয়ারম্যান নির্বাচন করেছি, আমি হেরে গেছি। অফিসিয়াল নির্বাচনটার কথা বলছেন আপনি, করতে হবে। আচ্ছা, সেকেন্ড না, আমি আরেকটা কথা বলে শেষ করি। সেটা হলো এই যে কম্প্রোমাইজের কথা আপনি বলছেন, এখন আমাদেরকে বলতে হবে কম্প্রোমাইজ কারা বেশি করেছে। আমরা তো শুনছি বিএনপি বেশি করছে। নো, এইবারের ঐক্যমত কমিশনের যেগুলো হচ্ছে, আই এম সরি, ইটস নো। আমরা সবাই মিলে কম্প্রোমাইজ বেশি করেছি। কারণ হলো এই যুদ্ধে আমরা যখন প্রাণ দিচ্ছি, বিএনপি কিন্তু ওই প্রাণ দেওয়ার সময় বলেছিল যে আন্দোলনের সাথে আমরা নাই, আমরা এগুলো ভুলে গেছে সব। আমরা তো বিএনপির ব্লেম করি নাই, কিন্তু আমরা বলছি 17 বছর বিএনপি যে আন্দোলনটা করেছে সেটাকে আমরা রেসপেক্ট করেছি। কিন্তু 36 জুলাই আন্দোলনের বিএনপি আসতে সময় নিয়েছে, তার মানে কি সিদ্ধান্তের নেতা গেছে। এই সিদ্ধান্ত ছাত্র দলের উপস্থিতি তো সব জায়গায় ছিল, ওই মার খেয়েছে, বিকজ তারাও তো নির্বাচিত না। তাদের যে সংগঠন না না, আন্দোলনে যারা অংশগ্রহণ করবে সেখানে কি নির্বাচিত কে না নির্বাচিত আমি বলতে চাচ্ছি আমি আপনাকে বলতে চাচ্ছি নেতার নেতৃত্ব কখন মানবে। আপনি XYZ মিলে যখন আপনাকে নেতা নির্বাচন করলাম, আপনার কথা আমরা মানতে বাধ্য। তাদের মধ্যে বিভেদ হচ্ছে, তারা কিন্তু নিজেরা কিন্তু এর মধ্যে নির্বাচিত না, যার কারণে এগুলো মাঠে আমরা দেখেছি। তবে আপনি কোন দিকে জানি চলে যাচ্ছেন, তারেক রহমান যে বিএনপির নেতা, এটা কিন্তু বিএনপির কেউ অস্বীকার করছে না, তারা কিন্তু নেতা হিসেবে মেনে নিয়েছে। অস্বীকার করি না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি আমার পয়েন্টটা ধরার চেষ্টা করেন। নতুন বাংলাদেশে পলিটিক্স হইতে হবে, নতুন বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে, শুধু সেটা নয়, নতুন বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে কি, আপনি যেটা জনগণের সামনে দিলেন, যে ডকুমেন্ট দিলেন, কথা বলছেন, শুধু সেটা নয়, আপনি যে কমিটমেন্ট করেছেন। আপনি দেখেন বিএনপি 31 দফা দিয়েছে না, আপনি 31 দফার মধ্যে কয়টা দফাতে তারা আবার নোট অফ ডিসেন্ট দিয়েছে? ওয়াই? আপনি তো আগেই বলেছেন 31 তো আমি দিয়েছি, আমার 31 দফার তো সংস্কার আছে, বাট আপনি আবার সংস্কারের আলোচনার মধ্যে আসলেন না। প্রথম আপনি যখন গেলেন সেই জায়গাতে আপনি কন্ট্রাডিক্ট করছেন, তাহলে হবে কি, মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যায়। আসলে আপনি কি চাচ্ছেন? আপনি 5 জুলাই শেখ হাসিনা পালিয়ে গেল, 8 জুলাই 8 আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরকার গঠন করলেন, এরপর 3 দিনের মাথায় আপনি 3 মাসের মহাসমাবেশ থেকে বলে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কার কাছে চাচ্ছেন নির্বাচন? কার কাছে চাইলেন? এগুলো প্রশ্নগুলো রয়ে গেছে কিন্তু মানুষের কাছে। এই জন্য তাদের কারো ম্যাচিউরলি রাজনীতি হ্যান্ডেল করতে হবে। আমরা মনে করি নির্বাচনে বাংলাদেশে এখনো পর্যন্ত বিএনপির অবস্থান অনেক ভালো, বাট জনগণ কাকে ভোট দেবে সেটা কিন্তু আমরা এখনো জানি না।
সেটা আসলে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে, সময় নিবে এগুলো আমরা একদম একদম। এম আব্দুল্লাহ কি বলছেন, বিএনপি কি অ্যাকাউন্টেবল না এখন তাদের রাজনীতি নিয়ে মানুষের কাছে, বা এটা কি ক্লিয়ার না তাদের দলীয় কোন দলের কথা কেন আসছে? বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা আমাকে কথা বলতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মতো এ ধরনের একেবারে গণভিত্তির যে রাজনৈতিক দলগুলো, এগুলো বাংলাদেশে এখনো কালচার সেভাবে হয় নাই যে সর্বস্তরে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের কালচারটা হয় না। এটা হলে ভালো, গণতান্ত্রিক দেশে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কিন্তু কাম্য, কিন্তু বাস্তবতা এটা হয় নাই। কিন্তু তারপরেও বলতে হবে তারেক রহমান তার নিজের প্রচেষ্টায় ইতিমধ্যে কিন্তু তিনি এই নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে ট্র্যাডিশনটা এটা কিন্তু বিএনপিতে চালু করেছেন এবং সেটা হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে হচ্ছে। আপনি জেলা পর্যায়ে দেশের বাইরে থেকেও নেতৃত্বের চূড়ান্ত পর্যায়ে, হ্যাঁ দেশের বাইরে থেকে তিনি যেটা জুলাই আন্দোলনের কথা বললেন, হ্যাঁ জুলাই আন্দোলনে এটা একটা কৌশলও ছিল। আপনি যেটা বলছেন যে মির্জা ফখরুলের যে বক্তব্যটি এখনো প্রচার করা হয় যে এই আন্দোলনকে ওন করেন নাই, এটা কিন্তু সেই সময়ের একটা কৌশল ছিল। সেই সময়ে সরকারই চাচ্ছিল যে বিএনপি জামাত এই আন্দোলনটাকে প্রকাশ্যে ওন করুক, তাহলে তাদের সুবিধা হয় এটা মোকাবেলা করতে। যে কারণে কিন্তু বিএনপি জামাতকে তখন কৌশল অবলম্বন করতে হয়েছে, যে কৌশলে যে এটা ছাত্রদের আন্দোলন এই দিকে রেখে তারা নেপথ্য থেকে এই আন্দোলনের সকল রসদই কিন্তু জুগিয়েছে, জনশক্তি জুগিয়েছে বিএনপি জামাত, অর্থ জুগিয়েছে, যেখানে প্রয়োজন হয়েছে সেটা করেছে। কিন্তু তখন কৌশলগত কারণে বিএনপি জামাত সামনে আসতে পারেন। যদি বিএনপি জামাত সামনে লিডে আসতো তাহলে কিন্তু এই আন্দোলন সফল হতো না। এটা আমি একটু আগেও বলছিলাম যে তখনকার সময়ে বিএনপি জামাত সামনে আসলে এই আন্দোলন, জুলাই আন্দোলন সফল হতো না, এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায়। সেই কৌশলের অংশ হিসেবে তারা নেপথ্য থেকে আপনি সারা দেশ থেকে জনশক্তি ঢাকায় আশেপাশে সমাবেশ ঘটানো হয়েছে। আমরা যখন এই আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে ঢাকার বাইরে গেলাম, এক একজন বলছে যে আমি যাত্রাবাড়ির অমুক জায়গায় 1 মাস ছিলাম, 15 দিন ছিলাম, সেখানে অমুকের বাড়িতে ছিলাম। কত কষ্ট করে করে তারা বিভিন্ন ম্যাচে থেকে অন্যদের সাথে আন্দোলন সফল করার একটা কৌশলের অংশ হিসেবে একটা বিষয়, আন্দোলনের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যে কি যদি আমরা তাদেরকে সেই সময় সবাইকে পেতাম, এই যে আমাদের যে 1,500-এর উপরে মানুষকে হারিয়ে ফেললাম, 24,000 মানুষের যে কষ্ট, যে তাদের যে হাত নাই, চোখ নাই, পা নাই, যে ঘটনা, এই ঘটনাগুলো হয়তো ঘটতো না ঘটতো, এটা ঘটতো। আমি এই জায়গায় আপনার সাথে আপনি মজিবুর রহমান মঞ্জু ভাই, আপনার যে চেয়ারম্যান, তিনি এই আন্দোলনের সংগঠক, অন্যতম সংগঠক। তিনি এই যে ছাত্র আন্দোলনের নেতাদেরকে আশ্রয় দিয়ে নিজেও বিপদগ্রস্ত হয়েছেন, তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে গুম করে রাখা হয়েছিল। এই বাস্তবতাগুলো মেনেই কিন্তু এই আন্দোলনটা চালাতে হয়েছে। আপনি তখন কোন মজিবুর রহমান মঞ্জু ভাইয়ের মতো একটা দল যেটা ওই রকম ফ্যাক্টর না ক্ষমতার জন্য, সেই দলের নেতাকেও কিন্তু ছাড় দেয় নাই, তুলে নিয়ে গেছে যখন শুনেছে যে তার মাধ্যমে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে আশ্রয় দিয়েছেন, তিনি অর্থ দিয়ে প্রশ্রয় দিয়েছেন, যে কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং তিনি তার বাসার পাশে আরেকজনকে, তার আরেক বন্ধুর কাছে এই নাহিদ ইসলামকে তাকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই বাস্তবতা মেনেই তখনকার রাজনৈতিক দলগুলো কিন্তু সামনে আসতে পারে দূরে ছিল নাকি এখন আসলে বিজয়ের পর এটাকে কৌশলে চালিয়ে দেওয়া হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে সেটা এইটা একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি এটাকে কোনো কৌশল মনে করি না, যদি আপনি আমাকে ব্যক্তিগত মনে করেন। কেন বলছি, একটা দেশ আক্রান্ত হয়েছে, একটা বিদেশি প্রভুর দ্বারা দেশটা পরিচালিত হচ্ছে, দেশটা অলমোস্ট বিক্রি হয়ে যাবে। ধাপে ধাপে তো এটা প্রকাশ্যে এসেছে, শেষ পর্যন্ত যে প্রকাশ্যে ছিল না তা না, হাজার হাজার ধাপে ধাপে একটা পর্যায়ে প্রকাশ্যে এসেছে। একটা পর্যায়ে কিন্তু প্রকাশ্যে এসেছে। আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আমি জানি। না না না, এই আন্দোলনে আমি আব্দুল্লাহ ভাই একটা জিনিস খেয়াল করেন, আমরা গুলিবিদ্ধ হচ্ছি, বিএনপির ছেলেরা গুলিবিদ্ধ হচ্ছে, কিন্তু বিএনপি যদি সেই জায়গাতে যদি সাহস করে মাঠে আসতো সেই সময়টাতে, তাহলে আমার কাছে মনে ক্ষয়ক্ষতি যেটা আমরা হয়েছে, ক্ষয়ক্ষতি অনেকখানি কমতো, আমরা বিজয়টা আরো আগে ছিনিয়ে নিয়ে আসতাম। তবে বিএনপি কিন্তু ছিল, এটা অবশ্যই ছিল, এটা অবশ্যই ছিল। এখন যেটা বলা হচ্ছে যে কি কৌশলগতভাবে আমরা বলছি আমরা আন্দোলনে নাই, কিন্তু আমার ভিতরে আছে। কেন বিএনপি কি না ভিতরে ছিল না, বিএনপি বাইরেই ছিল, এটা আপনি ভুল বলছেন। না, একটা পর্যায়ে পর্যন্ত ভিতরে ছিল, কিন্তু একটা পর্যায়ে প্রকাশ্যে ছিল ভিতরে, তবে রাস্তায় নেমে সবাই। আমরা যখন 19 জুলাইতে, আপনি যদি 16 জুলাইয়ের পরের চিত্র দেখেন তাহলে কিন্তু ভিন্ন চিত্র। 16 আমি সেটা বলছি, মানে আমরা কিন্তু পরে কিন্তু প্রকাশ্যে আমরা শেখ হাসিনাকে আরো আগেই
আমরা শেখ হাসিনাকে জুন মাসে চাকরি পদত্যাগ করাতে বাধ্য করতে আপনারা তো পারেননি। আমরা পারিনি, কারণ আমরা তো ছোট দল। আব্দুল্লাহ ভাই বলছেন না, আমরা তো ডাক দিলে হয়তো 1000 মানুষ আসে, বিএনপি ডাক দিলে লক্ষ মানুষ আসে। আমরা ছোট দল না, আমরা চিল্লাচ্ছি, আমরা মাঠে মারা যাচ্ছি। আপনাদেরকে তো জামাতের মিটিং বলা হয়। সিলেটের মেয়র আরিফুল হক কত লোক নিয়ে কতদিন যাত্রাবাড়ি এলাকায় কত দিন থাকতে হয়েছে, তার কত কত লক্ষ টাকা জনবলের আমি বলছি বিএনপির কন্ট্রিবিউশনটা এভাবে জামাতের আমরা কুষ্টিয়া গেছি, সেখানে জামাতের নেতা কর্মীরা বলতেছে তাদেরকে 15-20 দিন তাদের পাশে থাকতে হয়েছে। না, বিএনপি ছাত্র দলের কন্ট্রিবিউশনকে খাটো করে দেখানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ তারা সেখানে করে। আমি বললাম যে টাইম এন্ড স্পেস। আপনি কোন সময় যেমন ধরেন আপনি বলছেন যে শুরুতেই কেন ছিল না, শুরুতে আসলে ছাত্ররা আমরা আশা করেছিলাম এই আন্দোলনের প্রধান নেতৃত্বে থাকবে বিএনপি। শুরুতে কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছিলেন এইটা বিএনপি জামাতের আন্দোলন, এইটা প্রমাণ করার জন্য। তখন যদি এটা প্রমাণ করতে পারতো, ওই নির্বাচন ওখানেই মাঠে মারা যেত। কিন্তু এটা কৌশলগত কারণেই কিন্তু সামনে আসতে পারে। আচ্ছা হ্যাঁ, আন্দোলন নিয়ে আমরা ডিবেট না করে, আন্দোলন আমাদের ছাত্র জনতার সকলের আন্দোলন ছিল। নির্বাচন, আমি আপনাকে বলি, নির্বাচনে এখানে সংখ্যা তৈরি করার কোনো কারণ নাই। আমি আব্দুল্লাহ ভাইকে বিনয়ের সাথে বলবো, আপনারা যখন টকশো করবেন, যাবেন, লিখবেন পেপার পত্রিকায়, মানুষ নির্বাচন চাই এবং নির্বাচন হবে। না, আমি তো বললাম যে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, নির্বাচন হবে, নির্বাচন হবে। সংখ্যা কেন হচ্ছে? আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনের সাথে ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা দুজনের সাথে কথা বলে যে বার্তা পেলাম, আসলে নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কার কোনো জায়গা নেই, নির্বাচন হবে এবং অবশ্যই হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এবং আমরাও আসলে সেটির উপরে ভরসা রাখতে চাই আস্থা। সেই প্রত্যাশায় আজকের ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।